গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা আমরা তো আগের দিন অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছিলাম, আর যতগুলো করা হয়েছিল আমি বলেছিলাম যে সেগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। রেফারেন্স বই যদি থাকে তাহলে সেম টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা করেছো, সময় পেয়েছো দুদিন তোমরা বাড়িতে। তো আজকে আমরা বাকি যেগুলো আছে যদি করতে গিয়ে যেগুলোতে যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আর এখন আমি পরের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে থাকছি। আমরা আগের দিন 4 পর্যন্ত করেছিলাম, 4 পর্যন্ত। আজকে 5 থেকে শুরু করব। 5-এর অঙ্কগুলো কি বলেছে দেখো। বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। তো আমরা করি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে ax² প্লাস bx প্লাস c = 0 এই আকারে আমাদেরকে সমীকরণগুলো তৈরি করতে হবে। এখানে বলে দেওয়া আছে, স্টেটমেন্ট দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে। তো 5-এর দাগের 1-এরটা কি আছে দেখো। বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। 42 একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে বলেছে দুটো ভাগে ভাগ করো। তাহলে তার একটা ভাগ যদি আমরা ধরে নিই, আমরা তো জানি না, একটা অংশও বলেনি, তাহলে একটা অংশ আমাদেরকে একটু বুঝে ধরে নিতে হবে। তাহলে আমরা বললাম ধরি একটি অংশ সমান x, তাহলে অপর অংশ কি হবে? একটা অংশ যদি x হয়, গোটাটা কত ছিল? 42, তার একটা পার্ট হচ্ছে x, একটা অংশ x, তাহলে অন্য অংশটা কত হবে? 42 থেকে সেটাকে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। তাহলে সেইটা সমান হবে 42 মাইনাস x। এটা আরেকটা অংশ দিয়ে বলেছে একটা অংশ আরেকটা অংশের বর্গের সমান হবে। একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। আমরা এখানে এটাকে একটা অংশ ধরছি, এটাকে বর্গের, এটা অপর অংশ বলছি। তাহলে শর্ত অনুযায়ী, অতএব শর্তানুসারে একটা অংশ x, তাহলে এইটার স্কোয়ার, এটার বর্গ সমান 42 মাইনাস x বলতে পারি। তাহলে যদি সবগুলোকে বাঁদিকে নিয়ে আসি, x² প্লাস x মাইনাস 42 = 0। তাহলে এইটা দেখো ax² প্লাস bx প্লাস c = 0 আকারে চলে এলো। তাহলে এটাই হলো নির্ণেয় সমীকরণ। ঠিক এইভাবে আমরা 2-এরটা যদি করি, 2-এরটাতে কি বলেছে? 5-এর দাগের 2। 5-এর দাগের 2-এ বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। পাঁচের দাগের 2 বলেছে দুটি ক্রমিক মানে কি? ক্রমিক মানে পরপর, ধনাত্মক মানে যেটা শূন্যর থেকে বড়, গ্রেটার দ্যান 0 সংখ্যাটা। তাহলে ধনাত্মক এবং অযুগ্ম মানে যেটা জোড় সংখ্যা নয়, তার মানে 1, 3, 5, 7 এরকম কোনো সংখ্যা হতে পারে, অযুগ্ম। তো বলেছে দুটি ক্রমিক অযুগ্ম, তাহলে দুটি ক্রমিক অযুগ্মর একটা আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে এই অঙ্কগুলোতে। যখনই সমীকরণ গঠন করতে যাব, চলরাশি যেটা, সেটাকে আমাদেরকে ধরে নিতে হবে। তো আমরা ধরে নিলাম, ধরি প্রথম অযুগ্ম সংখ্যা, অযুগ্ম যেটা সেটা কিন্তু অবশ্যই ধনাত্মক, শূন্যর থেকে বড়। প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান x। তাহলে পরেরটা কি হবে বলো তো? ক্রমিক মানে হচ্ছে পরপর, পরপর মানে একটা সংখ্যার পরে, কিন্তু এখানে বলা আছে অযুগ্ম। তুমি নিজেই ভাবো, একটা অযুগ্ম সংখ্যা, একের পরে অযুগ্ম সংখ্যা কত? 3। এই 3 সংখ্যাটা কি করে আসে? তাহলে 1 আর 3 এরা কিন্তু ক্রমিক এবং অযুগ্ম। তার মানে
একটা প্রথম সংখ্যার থেকে যদি প্রথম সংখ্যাটার সঙ্গে যদি 2 যোগ করি আমরা, তাহলে দ্বিতীয় অযুগ্ম সংখ্যাটা পাবো। 1 আর 3 তাদের মধ্যে ডিফারেন্স কত? 2। তার মানে প্রথম যে অযুগ্ম সংখ্যা তার সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা পাবো পরের অযুগ্ম সংখ্যাটা। আবার 3 পরে অযুগ্ম সংখ্যা কি? 5। তাহলে 3 থেকে 5 কি করে আসে? 3-এর সঙ্গে 2 যোগ করে আমরা 5 পাই। তাহলে এখানে যদি আমরা প্রথম অযুগ্ম সংখ্যা x বলি, তাহলে তার ঠিক পরের, ক্রমিক যেহেতু বলেছে, তার পরের অযুগ্ম সংখ্যাটা কত হবে? x + 2। তাহলে প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা x হলে অতএব পরের অযুগ্ম সংখ্যা সমান x + 2, রাইট? তো যদি হয় দিয়ে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, অতএব শর্তানুযায়ী বা শর্তানুসারে x × x + 2 = 143, 143 অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে এটা x² + 2x - 143 = 0। তাহলে এইটা হলো নির্ণেয় সমীকরণ। তারপরেরটা আমরা করি। তারপরেরটা কি বলেছে দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ধরিটা রেখেই দিলাম আমি, কেন কি এখানে এই সমীকরণ যখন গঠন করব আমাদেরকে একটা চলরাশি তো ধরে নিতেই হবে। বেশ, এটা হলো 5-এর দাগের 3। কি বলেছে? বলছে দুটি ক্রমিক সংখ্যা মানে পরপর। তার মানে কি কি সংখ্যা আসতে পারে? একটা 1 যদি হয়, অন্যটা কি হবে? 2। তাহলে 1 আর 2 এর মধ্যে তফাৎ কতটা? 1-এর তফাৎ, 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাই। 2 এর পরের ক্রমিক সংখ্যা, 2 এর পরের সংখ্যা কি? ক্রমিক মানে পরপর, তাহলে 2 এর পরের সংখ্যা কি? 3। তাহলে 2 থেকে 3-এর ডিফারেন্স কত? 1। তার মানে 2 এর সঙ্গে 1 যোগ করে 3 পাই। 3 এর পরের সংখ্যা 4, 3 এর সঙ্গে 1 যোগ করলে 4 পাই। তার মানে একটা যদি আমরা কি বলেছে, ক্রমিক সংখ্যা যদি একটা সংখ্যা বলি আমরা x, তাহলে অন্য সংখ্যাটা কি হবে? x + 1। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি প্রথম সংখ্যা সমান x, অতএব পরের সংখ্যা সমান x + 1। তাহলে অতএব শর্তানুযায়ী কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। বর্গের সমষ্টি, তাহলে এটার বর্গ কত? x²। বর্গের সমষ্টি মানে যোগ কার? x + 1-এর স্কোয়ার। বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি সমান 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটো ক্রমিক সংখ্যা, একটা x, তার পরের সংখ্যাটা অবশ্যই x + 1, আর তাদের বর্গের সমষ্টি, তাহলে এর বর্গ মানে x-এর স্কোয়ার, এর বর্গ মানে x + 1-এর স্কোয়ার, তাদের সমষ্টি মানে যোগফল, সেটা = 313। এইবার এটাকে আমাদের একটু সিম্পলিফাই করে নিতে হবে। x² + a + b² a² + 2 × a × b + b² = 313। তাহলে x² 2x², এখানে একটা x², এখানে একটা x², তাহলে 2x² + 2x + 1 - 313 = 0। 313কে এবার বাঁদিকে নিয়ে চলে এলাম আমরা। তাহলে এটা 2x² + 2x - 312 = 0। এটা হলো আমাদের নির্ণেয় সমীকরণ। 5-এর দাগের গুলো হলো।
এবারে 6-এর দাগেরগুলো কি বলেছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। আগেরগুলোও আমরা করেছি দ্বিঘাত সমীকরণ গঠন, এখনও আমাদেরকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো করি আমরা 6-এর দাগেরগুলোও একটা একটা করে আমরা করতে থাকি। ছয়ের দাগের 1 কি বলেছে, 6-এর দাগের 1-এরটা পড়ি আমরা। 6-এর দাগের 1-এ বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে কি করে সমীকরণটা আমরা তৈরি করব। একটা আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আয়তক্ষেত্রের কর্ণ কি হয়, এগুলো তোমরা জানো। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক, তোমরা জানো। আরেকটা কি বলেছে, বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে কোনটা জানলে আমরা কোনটা বের করতে পারবো দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে? দৈর্ঘ্য প্রস্থটা যত হবে তার থেকে 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি আমরা জানি তাহলে সেখান থেকে দৈর্ঘ্যটা বের করতে পারবো আমরা। তাহলে আমাদেরকে এখানে যেটা ধরতে হবে সেটা কি, প্রস্থটা ধরতে হবে। তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান x একক। আচ্ছা সরি, একক না, এখানে 3 মিটার বলেছে, তাহলে আমরা মিটারেই করব। আয়তক্ষেত্রের প্রস্থ বললাম আমরা 3x মিটার, মিটার অথবা এটা m দিয়ে দেবে। আমি এগুলো ইংলিশেই করব, সুবিধে হয় এককগুলো ইংলিশে লিখলে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্যটা বলেছে প্রস্থের থেকে 3 মিটার বেশি, তাহলে এত মিটার। তাহলে শর্তানুযায়ী, অতএব শর্তানুযায়ী আমরা পেয়ে গেছি কর্ণের দৈর্ঘ্য সমান এটা। শর্তানুযায়ী, আচ্ছা কর্ণের দৈর্ঘ্যটা আমরা এখানে আগে বের করে নিই, তারপরে শর্তানুযায়ী করব। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্য সমান কি হবে, √ দৈর্ঘ্য স্কোয়ার মানে কত, x + 3 প্লাস প্রস্থ স্কোয়ার মানে x², এত মিটার কর্ণের দৈর্ঘ্য হলো। আর এখানে কর্ণের দৈর্ঘ্যটা বইয়ে বলে দিয়েছে, দেখো কত বলেছে, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে শর্তানুযায়ী বা শর্তানুসারে এটা কর্ণের দৈর্ঘ্য, এটা সমান বইয়ে বলে দিয়েছে 15 মিটার। তাহলে √ x + 3 প্লাস x² = 15। বইয়ে আমাদের বলে দিয়েছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15, আর আমরা আয়তক্ষেত্রের আরেকটা যে শর্ত দিয়ে দিয়েছিল সেই শর্ত অনুযায়ী প্রস্থ x ধরে আমরা পেলাম দৈর্ঘ্য x + 3 দিয়ে, সেখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করলাম। আমরা কর্ণের দৈর্ঘ্য পেলাম এটা, বইয়ে বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য 15। তাহলে দুটো একটা আয়তক্ষেত্রেরই কর্ণের দৈর্ঘ্য, তাহলে তারা অবশ্যই সমান হবে। সেই জন্য এই কর্ণের দৈর্ঘ্য সমান বইয়ে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে সমান। এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। এটা একেবারে পুরোটাই কিন্তু রুটের মধ্যে আছে, এটা পুরোটা রুটের মধ্যে আছে। যদি আমরা দুদিকটাকে বর্গ করে নিই তাহলে এদিকে √ x + 3 প্লাস x² এই পুরোটার হোল স্কোয়ার = 15² পাশে আমরা বলে দিতে পারি উভয় পক্ষকে
বর্গ করিয়া, উভয় পক্ষকে বর্গ করিয়া। ওপরটা একটু মুছছি আমি। তাহলে এবারে সিম্পলিফাই যখন করছি, দেখো রুট ওভার এই গোটাটা আছে, তার স্কোয়ার মানে রুটটা এখান থেকে উঠে যাবে, কেন কি রুট এক্স ইন্টু রুট এক্স ইকুয়াল টু এক্স হয়। তাহলে রুট এটা ইন্টু রুট এটা, স্কোয়ার মানে রুট এটা ইন্টু রুট এটা, তাহলে সেটার রুটটা উঠে চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে তখন এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 15 225 টু 25। এবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নেব, মানে সূত্রে ভেঙে নেব আর কি। তাহলে এইটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 225। তাহলে এটা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 9 আর কয় দিলে 15, 6, তার মানে 216 ইকুয়াল টু 0। এইটা হলো আমাদের সমীকরণটা, নির্ণেয় সমীকরণ। অতএব নির্ণেয় সমীকরণ 20। ক্লিয়ার? এখন আমরা 6 দাগের 2 এর অঙ্কটা করব। 6 দাগের 2 কি বলেছে দেখো, 6 দাগের 2 বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। বেশ, তো বলেছে 80 টাকায় কয়েক কিগ্রা কিনেছেন, এই কত কিগ্রা এটা যদি আমরা ধরে নিই, তাহলে আমরা বলতে পারি, ধরি 80 টাকায়, এখানে একটু লিখে দেবে ব্যক্তিটি, 80 টাকায় এক্স কিগ্রা ব্যক্তিটি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেছেন। 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেছেন, তার মানে বলতে পারি এক্স কিগ্রা, যদি আমরা এটাকে একটু ঐকিক নিয়মে লিখি, 1 কিগ্রা চিনির দাম কত বের করি, তাহলে এখান থেকে কি পাবো না, এক্স কিগ্রা চিনির দাম $80। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত, $80/x এত টাকা। এটা হলো। এইবার বলেছে যদি ওই টাকায় মানে কত টাকা, 80 টাকা, তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে আগে 80 টাকায় কত কেজি পাচ্ছিলেন, x কেজি, তাহলে এখন বলছে 80 টাকায় পাবে x প্লাস 4 কেজি, আরো 4 কেজি বেশি। তাহলে যদি 80 টাকায় আরো 4 কেজি চিনি বেশি পান, তবে এখন একবারে বলতে পারি x প্লাস 4 কেজি চিনির দাম 80 টাকা, তাই না? আগে পাচ্ছিল 80 টাকায় x কেজি, এখন বলছে যদি ওই টাকাতেই, ওই টাকা মানে কত টাকা, 80 টাকায় আছে, 80 টাকায় আরো 4 কেজি বেশি পায়, আগে পাচ্ছিল x কেজি, এখন আরো 4 কেজি বেশি, তাহলে x প্লাস 4 কেজি। তাহলে 80 টাকায় পাচ্ছে x প্লাস 4 কেজি,
তাহলে উল্টো করে যদি আমরা বলি তাহলে এক্স প্লাস 4 কেজি চিনির দাম 80 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম 80 বাই এক্স প্লাস 4 এত টাকা দিয়ে বলেছে যদি হয় তাহলে দেখো তো যখন দামটা এই যে একই টাকায় বেশি জিনিস পাচ্ছে তাহলে এই সময় জিনিসটার দাম কম হচ্ছে আর এই সময় জিনিসটার দাম বেশি হচ্ছে। তাহলে এখানে কি বলেছে দেখো, বলেছে তাহলে তিনি কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কিগ্রা প্রতি চিনির দাম এখানে কত হচ্ছে, 1 কেজি চিনির দাম হচ্ছে এই টাকাটা, এটা বেশি, আর এখানে 1 কেজি চিনির দাম এই টাকাটা। তাহলে কিগ্রা প্রতি চিনির দামটা 1 টাকা কম হতো। তাহলে কোনটা কম, এটা বেশি। তাহলে বেশি মাইনাস কম, সেটা কতটা কম, 1 টাকা। তাহলে এই টাকা অতএব শর্তানুসারে 80 বাই এক্স মাইনাস 80 বাই এক্স প্লাস 4 ইকুয়াল টু 1 টাকা কম হতো। তাহলে এইটা কতটা কম, 1 টাকা কম। কার থেকে, আগে যা দাম ছিল তার থেকে। এটাকে আমরা একটু এবারে সিম্পলিফাই করব। আচ্ছা, এখানে একটা লাইন হয়ে যাবে। এখানে দেখো তো আমি এরকম করছি 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 4 ইন্টু 80 করতে পারি তো, ইকুয়াল টু 1। মানে 80টাকে আমি কমন, দুটোতেই আছে বলে ওটাকে কমন নিয়ে বাইরে রাখলাম। আর এখানে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 4 ইকুয়াল টু 1 যেরকম ছিল সেরকম রইল। ওপরের লাইনটা একটু মুছছি আমি, দুটো লাইন মুছে দিলাম। তাহলে ইমপ্লাইজ এটাকে আমরা এবারে লসাগু করব, ভগ্নাংশের লসাগু যেরকম করে করা হয়। তাহলে এটা এক্স ইন্টু এক্স প্লাস 4, এটা এক্স প্লাস 4 মাইনাস এক্স প্লাস 4 মাইনাস এক্স ইকুয়াল টু, এই যে এখানে 80টা এই গোটাটার সঙ্গে গুণ ছিল, এটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে, ভাগ হয়ে যাবে এদিকে। তাহলে 1 বাই 80, এইখানে মাইনাস এক্স, এখানে প্লাস এক্স কেটে গেল, একটা লাইন মুছলাম। তাহলে এখানে কোনাকুনি যদি আমরা গুণ করি, এখানে উপরে 4 আছে, এখানে নিচে 80 আছে, তাহলে 80 আর 4 গুণ হবে, আর এটা একের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 4 8 32, 320। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। তাহলে এটাই হয়ে গেল আমাদের নির্ণেয় সমীকরণ। এটা 6 দাগের 2 হলো। আর একটা করি 6 দাগের 3। 6 দাগের 3 কি বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব, আচ্ছা ঠিক আছে, বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগে। যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে। এটা তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো যে গতিবেগ যত বেশি হবে সময় তত কম লাগবে। তো আমরা এটা একটু করার চেষ্টা করি। ছয়ের দাগের 3, বেশ, বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মানে সেটা তো পরের ঘটনা। তাহলে আগে তো আমাকে গতিবেগটা জানতে হবে যে এখন গতিবেগ কত, প্রথমে গতিবেগ কত ছিল।
গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হবে তাহলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে ট্রেনটির গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, কিলোমিটার পার আওয়ার। প্রতি ঘন্টায় গতিবেগ x কিমি, তার মানে 1 ঘন্টায় ট্রেনটা যায় x কিমি প্রথমে যখন ছিল। এবারে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত বলেছে? 300 কিমি, মানে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব 300 কিমি। তাহলে 300 কিমি যেতে এই গতিবেগে প্রথমে কত সময় লাগছে আমরা একবার বের করব, আর যখন গতিবেগটা বেশি হবে তখন ওই একই দূরত্ব যেতে কত সময় লাগছে সেটা আমরা একবার বের করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে x কিমি প্রতি ঘন্টা, মানে x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় কত ঘন্টায়? 300 কিমি যায় কত ঘন্টায়। তাহলে প্রথমে আমরা লিখব যে x কিমি যায় 1 ঘন্টায়। ঘন্টাটাকে আওয়ার লিখে দিই, HR লিখে দিচ্ছি। দরকার নেই, ঘন্টায় থাক। x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর দুটো স্টেশনের মধ্যে দূরত্ব যেহেতু 300 কিমি, তাহলে ট্রেনটাকে 300 কিমি যেতে হবে। তাহলে 300 কিমি যাবে 300/x এত ঘন্টায়। আর পরবর্তী ক্ষেত্রে বলেছে যে যদি গতিবেগ 5 কিমি বেশি হতো, তাহলে গতিবেগ 5 কিমি বেশি হলে এখন গতিবেগ x প্লাস 5 কিমি প্রতি ঘন্টা। আগে যাচ্ছিল x কিমি, 1 ঘন্টায় যাচ্ছিল x কিমি, এখন যাচ্ছে x প্লাস 5 কিমি। তাহলে ঠিক এইভাবে আমরা বলতে পারি x প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় 1/x প্লাস 5 ঘন্টায়। তাহলে কতটা দূরত্ব যেতে হচ্ছে? 300 কিমি। তাহলে 300 কিমি যায় 300/x প্লাস 5 ঘন্টায়। তাহলে এই সময়টা কম নাকি এই সময়টা কম? আমরা কি জানি? গতিবেগ যত বাড়বে, মানে যত যত জোরে যাবে গাড়ি, তার সময় কম লাগবে। তুমি জৌগ্রাম থেকে ধরো তুমি ঝাপানডাঙ্গা যাচ্ছ, তার ট্রেনটার গতিবেগ যদি 10 কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে যতটা জোরে যাবে, যদি 5 কিমি প্রতি ঘন্টা হয় তাহলে আরো সময় বেশি লাগবে। তার মানে গতিবেগ যত কমবে সময় তত বেশি লাগবে, গতিবেগ যত বাড়বে সময় তত কম লাগবে। তাহলে এই ক্ষেত্রে x প্লাস 5 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে এই সময়টা এর কম লাগছে, তাহলে এর ক্ষেত্রে সময়টা বেশি লাগছে। কতটা বেশি লাগছে বলেছে যদি গতিবেগটা বাড়িয়ে দেয় তাহলে সময় 2 ঘন্টা কম লাগবে। তার মানে এই সময়টা 2 ঘন্টা কম কার থেকে? এর থেকে। তাহলে অতএব শর্তানুযায়ী 300/x মাইনাস 300/x প্লাস 5 ইকুয়াল টু 2। এর ক্ষেত্রেও আমরা যদি 300টা কমন নিয়ে নিই তাহলে 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2। আগের অঙ্কটায় যেরকম 80টাকে আমরা কমন নিয়েছিলাম, এখানেও সেরকম কমন নিয়ে নিলাম। যদি নিয়ে নিই তাহলে দেখো এই 300টাকে আমরা এদিকে নিয়ে চলে আসব, এর সঙ্গে গুণ হিসেবে আছে, তাহলে রাইট সাইডে যখন যাবে তখন ভাগ হয়ে আসবে, আর এই অংশটা পড়ে থাকবে 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2/2।
300। আমরা এখানে 2/300কে কেটেও নিতে পারি, ছোট করে নিতে পারি। এবার এইটাকে আমাদেরকে ওই ভগ্নাংশের যেরকম যোগ হয় সেরকম বা বিয়োগ হয় সেরকম করতে হবে। তাহলে ভগ্নাংশের লসাগু x ইন্টু এক্স প্লাস 5, আর এখানে হবে x প্লাস 5 মাইনাস এক্স ইকুয়াল টু 1/150। এই লাইনটা মুছলাম। তাহলে এখানে x দুটো কেটে গেল, তাহলে এই কোণাকুনি আমরা এখানে গুণ করব। তাহলে এটা x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 5 15 75 750। তাহলে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এইটাই হয়ে গেল আমাদের নির্ণেয় সমীকরণ। আজকে এতটাই থাক। পরের দিন বাকি যে অঙ্কগুলো আছে 6-এর দাগের বাকি যে অঙ্কগুলো, সেগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। এবং রেফারেন্স বই, আমি বারবার বলছি, ঘরে যা যা রেফারেন্স বই আছে সেই রেফারেন্স বইগুলো থেকেও এই একই টাইপের যে অঙ্ক ক্লাসে করানো হচ্ছে এখানে সেরকম বাড়িতে চেষ্টা করো।